দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডটির শিরোনাম। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। এছাড়া বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। পরে তারা আসেন রোকেয়া হলের সামনে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের সাথে জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। এ সময় বিভিন্ন স্লোগানে নারী নিপীড়নের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজু ভাস্কর্যকে ধর্ষণ বিরোধী মঞ্চ হিসাবে ঘোষণা দেয়া হয়। আমাদের দাবি হচ্ছে আসিয়ার ধর্ষণকারী যারা আছে তাদের শাস্তি নিশ্চিত করা এবং আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। নারীদের জন্য যখনই বাংলাদেশ নিরাপদ হবে তখন আমরা বলতে পারবো যে এই বাংলাদেশ আসলেই স্বাধীন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এত অবনতি দেখে আসলে আমরা খুবই লজ্জিত। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। বিশেষ করে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এই ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, এই ধর্ষকের বিচার জনসম্মুখে করতে হবে। এই যে দর্শকের যে পক্ষে হয়ে আইনজীবী করবে, আমি তাদেরকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, আজকে যদি আপনার মেয়ে যদি ধর্ষিত হতো আপনি কি তার পক্ষ হয়ে উকিলাতি করতেন? দেশের সার্বিক কল্যাণের স্বার্থে কঠোর হন। যারা ধর্ষণ, চাঁদাবাজি, খুন, লুটপাট সহ যত ধরনের অপরাধ আছে সমাজে সবকিছু কঠোর হস্তে দমন করেন। আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। এছাড়াও ধর্ষকের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের তরু থেকে শুরু করে আজকে আসিয়া ধর্ষণ, আমরা কি কোনটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পেয়েছি? আজকে 8 বছরের শিশু ধর্ষণ হয়, 3 বছরের শিশু ধর্ষণ হয়, এগুলো আমাদের চোখের সামনে আর দেখতে চাই না। কোনো পদক্ষেপ নেয় না। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। এখনও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার দিবাগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চাঁদপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ভোরে কোরালিয়া এলাকার একটি বাড়িতে ঘটে এই দুর্ঘটনা। জানা যায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। আশপাশের সবাই ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের 20% পুড়ে গেছে। আর 4 জনকে পাঠানো হয়েছে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দর্শকে নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন। শোভন, হতাহতদের শারীরিক অবস্থা সহ ঘটনার বিস্তারিত জানতে চাই। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। এই হাসপাতালেই ভোরের বেলা এখানে যে গ্যাসের লিকেজ থেকে যে বিস্ফোরণ 6 জন দগ্ধ হয়েছিলেন, সেখানে সেই 6 জন চিকিৎসা নিতে আসছেন। তাদের মধ্যে 2 জন বর্তমানে এই হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন। এখানকার যে দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তিনি জানিয়েছেন যে 2 জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের শরীরে প্রায় বিভিন্ন স্থানে 20 ভাগ তাদের পুড়ে গেছে। তারা বর্তমানে কিছুটা আগের তুলনায় তারা কিছুটা ভালো রয়েছেন। এছাড়া বাকি যে 4 জন
তাদেরকে ভোরেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার যে জাতীয় বার্ন হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে প্রেরণ করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন যে যাদেরকে ঢাকায় প্রেরণ করেছে তাদের শরীরে 50 থেকে 60% শরীরের বিভিন্ন স্থান তারা ঘুরে গেছে। আমি একটু করে যারা আহত হয়েছেন গুরুতর তাদের পরিবারের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন ভোর রাতে চাঁদপুর শহরের কোরানি এলাকায় যে রুস্তম ব্যাপারী যে বহুতল ভবন রয়েছে ওই ভবনের 4র্থ তলায় আব্দুর রহমান সরকার ও তার পরিবার নিয়ে বসবাস করেন। ভোর রাতে তারা যখন সেহরি খাওয়ার জন্য উঠেন তখন রান্নাঘরে চুলায় তারা যখন আগুন ধরাতে যান তখনই বিস্ফোরণ ঘটে এবং ওই বিস্ফোরণে পরিবারের 6 জন তারা আহত হন এবং রুমের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে বিভিন্ন তার যে আসবাবপত্র রয়েছে সেগুলি জ্বলে পুড়ে যায়। তো যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসা সেবা চলছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। জি শোভন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল ইমরান শোভন। পরের প্রসঙ্গে যেতে চাই। 5 আগস্টের পর কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের বের হওয়ার পাশাপাশি মুক্তি পান নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাও, যারা প্রকাশ্যে করেন সভা সমাবেশ। শুক্রবার হিজবুত তাহরিরের প্রকাশ্য শোডাউনে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। পুলিশ বলছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। এ ধরনের সংগঠনের সাথে সংশ্লিষ্টদের কাউন্সেলিংয়ের পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদন। ক্ষমতার পালাবদলের পর নতুন করে তৎপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। 7 আগস্ট সংসদ ভবনের সামনে প্রকাশ্যে সভা করতে দেখা যায় সংগঠনটির কর্মীদের। এরপর 9 সেপ্টেম্বর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানায় তারা। সবশেষ গেল শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় শোডাউন করে অবস্থান জানান দেয় হিজবুত তাহরির। তাদের ছত্রভঙ্গ করতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। আটক করা হয় 21 জনকে। পুলিশ বলছে নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না। বায়তুল মোকাররমের উত্তর গেটে এই আজাদ প্রিন্টিং এর এই দিক দিয়ে তারা হঠাৎ করে সার্জেন্টলি ঢুকছে। তারপর ওখান দিয়ে যখন সামনে এসে বাইভাগের 2 ভাগে আমাদের সাধারণ মুসল্লি থেকে বিচ্ছু সেপারেট হয়েছে, আমরা তখনই ওই মোড়েই অ্যাকশন নিয়ে নিছি। 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির পাশাপাশি নিষিদ্ধ সংগঠনগুলোর প্রকাশ্যে আসা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। কিশোর গ্যাংগুলো সক্রিয় হয়ে ওঠে বা হিজবুত তাহরির মতো একটা জঙ্গি সংগঠন বলা যায়, তারা এতটা সক্রিয় হয়ে ওঠে, সেই জায়গা থেকে আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক থ্রেটফুল। আমরা যদি এসব শুনি দেখি তাহলে আমাদের আতঙ্ক, আমরা বাড়ি করতে বাড়িতে পারবো, গাড়ি চালাতে পারবো ঠিক মতন। এই নিষিদ্ধ সংগঠনগুলো যখন প্রকাশ্যে আসবে আমাদের জন্য অবশ্যই হুমকি স্বরূপ হবে। আমরা চাই না এরকম নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রকাশ্যে আসবে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের সক্রিয়তার পাশাপাশি এই ধরনের কাজে জড়িতদের কাউন্সেলিং করার পরামর্শ অপরাধ বিশ্লেষকের। তো যখন এই প্রস্তাব প্রচারণাগুলো হচ্ছে তখন এই গ্রুপের যারা সদস্য রয়েছেন তাদের সাথে বসে তাদের আলোচনা করা, কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, সেটা সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলোচনার দরজার বাইরে জোর জবরদস্তি করে পুলিশ আসলে এই কারোকে বিশ্বাসকে দমাতে পারবে না। 2009 সালের 22শে অক্টোবর এক প্রেস নোটের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয় হিজবুত তাহরিরকে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সকাল 10টার খবরের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। অর্থ লোপাট, ভুয়া বিল উত্তোলন, নিয়োগ বাণিজ্য করেছেন অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা। চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। এ নিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন জেলা শিক্ষা কর্মকর্তা। মেহেরপুর গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন চাকরিতে যোগ দেন 2022 সালে। অনুসন্ধানে তার অনিয়ম দুর্নীতির তথ্য পেয়েছে চ্যানেল 24। স্কুলের বরাদ্দের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে নয়, দিয়েছেন বেয়ারার চেকে। শিক্ষকদের নামে তুলেছেন ভুয়া বিল। 23-24 অর্থবছর ছিল, সেটা 2 লক্ষ টাকা বরাদ্দ ছিল, 30,000 টাকা ভ্যাট কেটে নিছে। ভ্যাট কেটে নেওয়ার পর 1,70,000 টাকা বেয়ারার চেকে আমাকে সরাসরি দিয়ে দিয়েছে, আমরা সেই টাকাটা তুলেছি। পয়লা বৈশাখে যে টাকা আসে, 26শে মার্চে যে টাকাগুলো আসে, সেই টাকা একটা টাকাও আমাকে দেওয়া হয়নি। সমস্ত টাকা এই শিক্ষা অফিসার নিজের স্বাক্ষর করে টাকাগুলো তুলে নেয়, আমার অ্যাকাউন্টেও নেই, কোনো কিছুতে নেই। অনুসন্ধান বলছে কাথলি পশ্চিমপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হকের নামে 4 দফা টিএ বিল তুলেছেন নাসির। মনিরুল জানান
1,200 টাকা পাননি তিনি। একই তথ্য দিয়েছেন আরেক স্কুলের এক সহকারী শিক্ষক। কাগজ প্রমাণ দেখাইছে যে এটা তো বুঝতে পারছি। আমি এই ব্যাপারে আমার জানা আমি পাইনি, টেডে বিল পাইনি এবং জানা নাই আমার। তবে এখানে যা আপনারা প্রমাণ দিচ্ছেন যে দুইবার আমার যে দুইবার এই টাকার কথা হয়েছে, এই টাকা পয়সা আমি নিজে তুলিনি, জানিও নি। শুধু বরাদ্দ ও ভুয়া বিলই নয়, শিক্ষা অফিসের মেরামতের টাকাও আত্মসাৎ করেছেন নাসির উদ্দিন। মোটরসাইকেল না থেকেও নেন সার্ভিসিং ও জ্বালানির টাকা। শিক্ষকদের ভ্রমণ বিল, তারপরে শিক্ষকের উপজেলা শিক্ষক অফিসার মহোদয়ের মোটরসাইকেল নাই, তিনি মোটরসাইকেল নাই অথচ মোটরসাইকেলের ভুয়া বিল ভাষাদির টাকা উত্তোলন করেন। 16 সালে ওয়াশ ব্লকটা তৈরি হয়েছে, কিন্তু তারপরের থেকে মেরামতের জন্য কোনো বরাদ্দ ওনারা পাননি। এতগুলো শিক্ষকের তালিকা দিচ্ছি। পদোন্নতির আশ্বাসে শিক্ষকের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে নাসির উদ্দিনের বিরুদ্ধে। অনিয়ম দুর্নীতির কথা জানতে চাইলে চড়াও হন অভিযুক্ত উপজেলা শিক্ষা অফিসারের কিছু অনুসারী শিক্ষক। এগুলো সম্পূর্ণ আমি যার যার পাওনা সঠিকভাবে দিয়েছি, এখানে আমার কোনো পাওনা বিষয়ে কোনো ইয়ে নেই। আমি তো বলছি যে বিআরআর চেক আমি দেয়নি, এটা যারা ওনার অ্যাকাউন্টে দিয়েছে আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। অধিদপ্তর থেকে যে তদন্ত করতে বলা হয়েছিল আমাদের, সেখানে আমরা দেখেছি যে উনি আর্থিক যে অনিয়মগুলো করেছেন সেটা তার মধ্যে প্রধান হচ্ছে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার কথা, কিন্তু সেটা না দিয়ে টিচারদেরকে ডেকে নগদ টাকা দিয়েছেন, কোথাও কোথাও তাদেরকে বিআরআর চেক দিয়েছেন। এই বিআরআর চেকটা দেওয়া যাবে না, এটা হচ্ছে আর্থিক অনিয়ম। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। জানান, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। ইন্টারনেট সেবা চালু করতে চুক্তি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। এর আগে স্পেস এক্স টিমের সঙ্গে সমন্বয় করে আগামী 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।